26 এপ্রিল 1986 সাল। রাত তখন 1:23। সোভিয়েত ইউনিয়নের ক্রিপ্টেট শহরে একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের লোকজন ঘর থেকে বেরিয়ে দেখতে পারে অনেক কিলোমিটার দূরে একটি বড় আগুনের গোলা ছড়িয়ে উঠছে। আগুনের গোলা থেকে আকাশে যে ছায়ের ধোঁয়া, সেটি ক্রিপ্টেট শহরের লোকজনগুলো একটি ব্রিজে বসে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল। এই লোকগুলো জানতো না কত বড় ভয়ঙ্কর অবস্থা তাদের সামনে অপেক্ষা করছে। ক্রিপ্টেট শহর থেকে 15 কিলোমিটার দূরে একটি ছোট শহর আছে যার নাম চার্নাবেল। সেখানে অবস্থিত একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটেছিল এবং সেখান থেকে বের হওয়া রেডিয়েশন গুলো আকাশে সব দিকে ছড়িয়ে পড়তে থাকে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না। হিরোশিমা এবং নাগাসায় যে বিস্ফোরণ হয়েছিল তার চেয়ে বেশি, প্রায় 400 গুণ বেশি রেডিয়েশন আকাশের মধ্যে ছড়িয়ে পড়ছিল। কিছু সময়ের মধ্যেই আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার ফাইটাররা সেই স্থানে চলে যায়। ফায়ার ফাইটাররা কিন্তু জানতো না তারা যে আগুন নেভাতে যাচ্ছে সেটা কোনো নর্মাল আগুন। এই নিউক্লিয়ার প্ল্যান্টের মধ্যে প্রত্যেকটি সেকেন্ড যে ফায়ার ফাইটার গুলো কাজ করেছিল তাদের মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই প্রত্যেকটি ফায়ার ফাইটার অবস্থা খারাপ হতে শুরু করে। রেডিয়েশন প্রত্যেকটি ফায়ার ফাইটারকে নিজের মধ্যে নিয়ে ফেলে। তাদের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করে এবং খুব শীঘ্রই তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। হাওয়ার সাথে সাথে রেডিয়েশন আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। ক্রিপ্টেট শহরের যে লোকজন ব্রিজ থেকে এই ভয়ানক দৃশ্য দেখছিল, হঠাৎ করেই তাদের মাথা ব্যথা শুরু হয়, বমি হওয়া শুরু হয়, সাথে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। দেখতে দেখতে শহরে যতগুলো হসপিটাল ছিল সব জায়গা মানুষ আর মানুষ ভর্তি হওয়া শুরু করে। যে সকল ফায়ার ফাইটার সরাসরি রেডিও অ্যাক্টিভিটির মধ্যে ছিল তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাদের শরীরের চামড়া পর্যন্ত গলে গিয়েছিল। যে সকল লোক তাদেরকে ছুঁয়েছিল তাদের হাত একদম পুড়ে যাচ্ছিল। এত বড় ধামাকার 1 ঘন্টা পরেই আকাশে যত পাখি ছিল সব মারা যেতে শুরু করে। আশেপাশে যত সবুজ জঙ্গল ছিল সেগুলো একদম রেডিয়েশনের মধ্যে চলে আসে এবং সেখানের বন্য প্রাণীগুলো সব মারা যেতে শুরু করে। রেডিয়েশন একদম বন্দুকের গুলির মতন সকল দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া শুরু করে এবং যতই সামনে অগ্রসর হচ্ছিল তার আশপাশকে একদম ধ্বংস করে ফেলছিল। প্রিপ্যাত শহরের মধ্যে একটি নদী ছিল যা প্রায় 24 লাখ মানুষের তৃষ্ণা মেটাতো। সেই পানির মধ্যেও কিন্তু রেডিয়েশন চলে গিয়েছিল। সবে তো মাত্র কেয়ামতেই শুরু হয়েছিল, আসল বিনাশ তো এখনো শুরুই হয়নি। চার্নোবিলের এই ভয়ঙ্কর ঘটনা আপনার শরীরের রূহ পর্যন্ত কাঁপিয়ে ফেলবে। মূলত চার্নোবিলের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 4টি রিঅ্যাক্টর ছিল এবং চার্নোবিল রিঅ্যাক্টরে যে বড় একটা ধামাকা হয়েছিল সেটি নিউক্লিয়ার 4 নাম্বার রিঅ্যাক্টর থেকে হয়েছিল। এখন এই ভয়ঙ্কর ধামাকাটি কিভাবে হয়েছিল সেটি জানার পূর্বে আমাদের জানতে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি। মূলত বিদ্যুৎ তৈরির জন্য একটি জেনারেটরের প্রয়োজন হয়। জেনারেটরের রোটার ঘোরানোর জন্য একটি টারবাইন লাগানো হয়। যখন এই টারবাইন ঘুরতে শুরু করে তখনই কিন্তু বিদ্যুৎ তৈরি হওয়া শুরু করে। এই ডায়াগ্রামটি দেখে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার বিক্রিয়া করা হয়, যার ফলে কিন্তু অনেক হিট তৈরি হয়, যার ফলে পানি গরম হয়ে স্টিমে পরিণত হয়। এই স্টিমকে কিন্তু টারবাইনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে এই টারবাইন অনেক জোরে ঘুরতে শুরু করে এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই পানি কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কুলার হিসেবেও কাজ করে। এর ফলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে ওভারহিট থাকে সেটাও কিন্তু কমিয়ে ফেলা সম্ভব। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে পানির এই ফোর্স বজায় রাখার জন্য ওয়াটার পাম্পের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এই ওয়াটার পাম্প চালু রাখার জন্য কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু ভেবে দেখুন, যদি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায় তাহলে পানি স্টিম হওয়ার জন্য যে হিটের প্রয়োজন সেটি পাবে না এবং এই টারবাইন কিন্তু তখন আর ঘুরতে পারবে না। এর ফলে কারেন্ট তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। যেহেতু ওয়াটার পাম্পগুলোকে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের বিদ্যুৎ থেকে চালানো হয়ে থাকে, সুতরাং বিদ্যুৎ না থাকলে এটিও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং রিঅ্যাক্টরে পানির সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু রিঅ্যাক্টর বন্ধ হওয়ার পরেও এর মধ্যে অনেক হিট জেনারেট থাকে যা রিঅ্যাক্টরের কোর কিন্তু গলিয়ে ফেলতে পারে। তাই এই সিচুয়েশনে রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখার জন্য পানির প্রবাহ কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হয়। এই কারণে এমার্জেন্সিতে ওয়াটার পাম্প চালানোর জন্য ডিজেল চালিত জেনারেটর কিন্তু রাখা হয়েছিল ব্যাকআপ হিসাবে। কিন্তু সমস্যাটি হলো এই ওয়াটার পাম্প চালানোর জন্য ডিজেল ইঞ্জিনকে চালু করতে প্রায় 1 মিনিট সময় লেগে যাবে। কিন্তু 1 থেকে 1.5 মিনিট পানি যদি প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা হবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানোর সায়েন্টিস্টের ধারণা ছিল পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেলেও টারবাইন কিছুক্ষণের জন্য ঘুরতে থাকবে। কিছুটা এরকম বলতে পারি যে আমরা যখন ফ্যানের সুইচ বন্ধ করি তারপরও ফ্যান কিছুক্ষণ সময়ের জন্য ঘোরে, ঠিক একইভাবে রিঅ্যাক্টর বন্ধ হওয়ার পরও টারবাইন কিছুক্ষণ সময়ের জন্য ঘুরতে থাকবে। এর মানে হলো 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে যে ডিজেল চালিত ইঞ্জিন চালু করতে হবে ওয়াটার পাম্পের জন্য, টারবাইন ঘোরার কারণে সেটির ব্যাকআপ কিন্তু হয়ে যাচ্ছে। 26 এপ্রিল 1986 সালে রিঅ্যাক্টর নাম্বার 4-এ এইটাই কিন্তু টেস্ট করতে চেয়েছিল সায়েন্টিস্টরা, যে রিঅ্যাক্টর বন্ধ হওয়ার পরেও কি ওয়াটার পাম্প চলতে পারবে।
এই টেস্টে কিন্তু সেই নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে 1, 2 এবং 3 নম্বরে সফলভাবে টেস্ট করা হয়েছিল, কিন্তু রিয়েক্টর নাম্বার 4-এ কিন্তু এই টেস্টটি 2বার ফেল হয়েছিল। ইঞ্জিনিয়াররা কিন্তু আবারও সেম একইভাবে সেই টেস্টটি করার জন্য অগ্রসর হয়। 26 এপ্রিল রাত্রেবেলা ইঞ্জিনিয়াররা ঠিক করলেন যে টেস্টটি তারা আবার করবেন। পাওয়ার প্ল্যান্ট প্রায় 1600 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করছিল, কিন্তু এই টেস্টটি করার জন্য পাওয়ার কিন্তু হতে হবে মাত্র 700 মেগাওয়াট পর্যন্ত। পাওয়ার কন্ট্রোল করার জন্য রিয়েক্টরের মধ্যে কন্ট্রোল রড কিন্তু দেওয়া হয়েছিল। কন্ট্রোল রড রিয়েক্টরের মধ্যে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপন্ন একদম কমে গিয়েছিল, যার কারণে পাওয়ার প্ল্যান্ট মাত্র 30 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করছিল। যেহেতু তাদের বিদ্যুৎ লাগবে 700 মেগাওয়াট পর্যন্ত, তাই তারা রিয়েক্টরের মধ্যে কন্ট্রোল রডগুলো আবার উপর ওঠানো শুরু করে। যেহেতু রডগুলো নিউক্লিয়ার রিয়েক্টরের উপরের দিকে উঠছিল এবং ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু তখন আরও বেশি শুরু হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই প্ল্যান্টের পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। তখন পাওয়ার প্রায় 200 মেগাওয়াট পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু এই টেস্ট করার জন্য এই পাওয়ারটি যথেষ্ট ছিল না। সেই জন্য রিয়েক্টরের মধ্যে আরও যে রডগুলো ছিল সেগুলো উপরের দিকে ওঠানো শুরু হয়। রিয়েক্টরের মধ্যে 211টি রডের মধ্যে শুধুমাত্র 8টি রডই অবশিষ্ট ছিল। সায়েন্টিস্টদের এটিই ছিল সবচেয়ে বড় ভুল যে তারা সবগুলো রড প্রায় উঠিয়ে ফেলেছে। সেফটি রুল অনুযায়ী রিয়েক্টরের মধ্যে কমপক্ষে 15টি রড রাখতে হবে, সেখানে তারা মাত্র রড রেখেছিল 8টি। এবং হঠাৎ করেই নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে রিয়াকশন অনেক বেশি বৃদ্ধি পেতে শুরু করে এবং পাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেক বেশি শক্তি উৎপন্ন হওয়া শুরু করে। রিয়েক্টরের মধ্যে যে লিডগুলো ছিল সেগুলো উপরে নিচে হওয়া শুরু করে। রিয়েক্টর তখন একদম ভাইব্রেট করা শুরু করে দেয়। ইঞ্জিনিয়াররা তখন খুব ভালো করেই বুঝতে পারছে যে রিয়েক্টর এখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এজন্য তারা রিয়েক্টরকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে। তখন একজন ইঞ্জিনিয়ার এমার্জেন্সি শাটডাউন বাটনটা প্রেস করে দেয়। এই পাওয়ার বাটন টিপার মানে হচ্ছে নিউক্লিয়ারের মধ্যে সকল রডগুলো ভিতরে চলে যাবে এবং নিউক্লিয়ার রিয়াকশন বন্ধ হয়ে যাবে। কিন্তু এটিও ছিল ইঞ্জিনিয়ারদের আরও একটি বড় ভুল। যেহেতু প্রথম থেকে নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে অনেক বেশি নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছিল, তাই যখনই এই রডগুলোকে নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে দেওয়া হয় তখন সেটি ভয়ানক এক বিস্ফোরণ সৃষ্টি করে। নিউক্লিয়ার রিয়াক্টরের সবচেয়ে ভয়ানক একটি জিনিস সেটি হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টরের কোর, এবং সেটি এখন কিন্তু খুলে গিয়েছে, যা অ্যাটমসফেয়ারে অনেক বেশি রেডিয়েশন সাপ্লাই করতে থাকে। রেডিয়েশনের পরিমাণ এত বেশি ছিল যদি কোনো ব্যক্তি পাওয়ার প্ল্যান্টের আশেপাশে 30 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকে তবে সে মারা যাবে। রেডিয়েশন বিজ্ঞান জগতের সেই কালো অধ্যায় এবং অদৃশ্য শক্তি যা মানুষের শরীরের কোষগুলোকে গলিয়ে ফেলে, ডিএনএ গুলোকে নষ্ট করে দেয় এবং মানুষের কোষের মধ্যে ক্যান্সারকে ছড়িয়ে দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন প্রিপেয়ার্ড শহরটিকে খালি করার নির্দেশ দিয়ে দেয়। প্রথমে তো সবাই বলেছিল এটি মাত্র 3 দিনের জন্য। 3 দিনের পর সিচুয়েশন যখন কন্ট্রোল হবে তখন প্রিপেয়ারবাসী আবার তাদের ঘরের মধ্যে ফিরে আসতে পারবে। কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টর নাম্বার 4 কোনোভাবেই শান্ত হওয়ার নামই নিচ্ছিল না। 1986 থেকে 1987 সাল প্রায় 1 বছর পর্যন্ত প্রায় 1 লাখ লোকের মতন এই ওয়েস্টগুলো পরিষ্কার করার জন্য কাজ করেছিল। এই প্ল্যান্টের চারপাশে প্রায় 30 কিলোমিটার জুড়ে একটি বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছিল এবং একে একটি রেস্ট্রিক্টেড এরিয়ার বানিয়ে ফেলা হয়েছিল। বিজ্ঞানীরা তখন বলেছিলেন আগামী 20,000 বছর পর্যন্ত এখানে মানুষ বসবাস করতে পারবে না এই রেডিয়েশনের কারণে। যদিও রিয়েক্টরটি কভার করে ফেলা হয়েছিল, কিন্তু এরপরও অনেক ভারী মাত্রায় রেডিয়েশন কিন্তু এখনো ছড়াচ্ছে। চার্নোবিলের এই ডিজাস্টারটি লাখো মানুষের জীবন নষ্ট করে ফেলেছে। চার্নোবিলের এই রেডিয়েশন হিরোশিমা এবং নাগাসার চেয়ে অনেক বেশি রেডিয়েশন বলে আখ্যায়িত করা হয়েছিল, কারণ হিরোশিমা এবং নাগাসাতে এখনো মানুষ বসবাস করছে, কিন্তু এই চার্নোবিলে কোনোভাবেই কোনো মানুষ বসবাস করতে পারছে না। বিজ্ঞানীদের এই সামান্য ভুলের কারণে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যার ফলে ওই শহরটির অস্তিত্ব পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, যার কারণে আগামী 20,000 বছর পর্যন্ত তার আশপাশে মানুষ থাকতে পারবে না। বিজ্ঞান যেভাবে আমাদের অনেক সুবিধা দিয়েছে, ঠিক সেইভাবে সামান্য কিছু ভুলের কারণে অনেক বড় ধ্বংসলীলা আমাদের দেখিয়েছে। সো ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।